প্রায় ৩ ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষার পর কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে জিম্মি ঘটনার অবসান। ৩ ডাকাতের আত্মসমর্পণ, অক্ষত কর্মকর্তা কর্মচারীরা, দেশীয় অস্ত্র উদ্ধার। ব্যাংকের সেকেন্ড ম্যানেজার বাবু ও আমাকে ফোন দিচ্ছে, আমাদের ব্যাংকে ডাকাত করেছে। এক রাউন্ড মনে গুলির একটা শব্দের মতো পাওয়া গেছে। এখন একটু আতঙ্কিত। গ্রাহক সেজে ব্যাংকে ঢুকে পড়ে ডাকাত দল, ভাঙতে পারেনি ভল্ট। ব্যাংকে ঢোকার পর ব্যাংকের কর্মকর্তাদেরকে জিম্মি করতে করে 15 লক্ষ টাকা ওনারা ব্যাগে ঢুকাইছে। ভিতরে 3 জনের ছিল, আপাতত আমাদের কাস্টডিতে আছে, আমাদের হেফাজতে আছে। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের সম্পদের দিকে অনেকের লোভনীয় দৃষ্টি আছে বললেন তারেক রহমান। সার্বভৌমত্বের জন্য সংগ্রামের ঘোষণা। আলোচনা করে ভোটের তারিখ দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। আমি জানি না আমার হাজবেন্ডের লাশটা কোথায় গেল। আমাদের বাবার বিচার আমরা চাই। বিশ্বাস আমরা বিজয় হব ইনশাআল্লাহ। পিলখানা হত্যার ঘটনায় এবার বিশেষ ট্রাইব্যুনালে অভিযোগ স্বজনদের। আসামি শেখ হাসিনা, মঈনিউ সহ 58 জন, ন্যায় বিচারের আশা। গণহত্যা ধামাচাপা দিতেই শেখ হাসিনার নির্দেশে বন্ধ করা হয়েছিল ইন্টারনেট। তদন্ত সংস্থাকে স্বীকারোক্তি পলকের। 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের। নির্বাচন কমিশনে এনআইডি সেবায় সক্রিয় দালাল চক্র। দুদকের অভিযানে মিলেছে ঘুষ লেনদেনের প্রমাণ। আটক 2, জড়িত কর্মকর্তারাও। এবং টঙ্গীতে ইজতেমা আয়োজন ঘিরে পাল্টাপাল্টি হুঁশিয়ারি সাদ জুবায়ের পন্থীদের। 3 কিলোমিটার এলাকায় 144 ধারা। সহিংসতাকারীরা ছাড় পাবে না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রায় 3 ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষার পর কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের একটি শাখায় জিম্মি ঘটনার অবসান হয়েছে। পুলিশ বলছে 3 ডাকাত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। উদ্ধার করা হয়েছে জিম্মি হওয়া কর্মকর্তা কর্মচারীদের। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনা শুরু বৃহস্পতিবার দুপুরের পর। ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার ভেতরে হঠাৎই ঢুকে পড়ে একদল ডাকাত। জিম্মি করে ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীদের। অস্ত্রের মুখে নগদ 15 লাখ টাকা লুট করা হলে শোরগোল পড়ে যায় চারদিকে। স্থানীয় জনতা ব্যাংকের দরজা বন্ধ করে দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিলে উপস্থিত হয় পুলিশ, র্যাবের একাধিক টিম। ঘটনাস্থলে যায় সেনাবাহিনীও। ব্যাংকের সেকেন্ড ম্যানেজার বাবু ও আমাকে ফোন দিচ্ছে, আমাদের ব্যাংকে ডাকাত করেছে। এক রাউন্ড মনে গুলির একটা শব্দের মতো পাওয়া গেছে। এখন একটু আতঙ্কিত। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ব্যাংকের ভেতর থেকে গুলি ছোড়ে ডাকাতরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় পুলিশ। ব্যাংকে ঢোকার পর ব্যাংকের কর্মকর্তাদেরকে জিম্মি করতে করে 15 লক্ষ টাকা ওনারা ব্যাগে ঢুকাইছে। বাই দিস টাইম আমাদের ফোন করছে, আমরা আইসা চারদিকটা ব্লক দিচ্ছি, কিন্তু ওনারা যেহেতু ফায়ার করছে আমরা ভিতরে ঢুকি নাই। প্রায় 3.5 ঘন্টার টানটান উত্তেজনার পর ভেতরে থাকা 3 ডাকাত সদস্য আত্মসমর্পণ করে যৌথ বাহিনীর কাছে। 3 জনকে আমাদের হেফাজতে নিয়ে আসছি। ওরা ভিতরে 3 জনের ছিল, আপাতত আমাদের কাস্টডিতে আছে, আমাদের হেফাজতে আছে। আমরা ওদেরকে নিয়ে আমরা থানার দিকে যাচ্ছি অন্তর্বহিত। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিরাপদে বের হয় ব্যাংকের ভেতরে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় আছেন আমাদের সহকর্মী হায়দার আলী। টেলিফোনে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। হায়দার, শুনতে পাচ্ছেন? অদূরে কেরানীগঞ্জে চুনকুটিয়ায় আজ দুপুর 2টার দিকে রূপালী ব্যাংকের পিএলসি চুনকুটিয়া শাখা, সেই শাখার কয়েকজন ডাকাত প্রবেশ করে। আমরা খবর শুনেছিলাম, আমরা প্রতিমধ্যে জানিয়ে দিচ্ছিলাম। তো এরপরে যখন 2টার দিকে কয়েকজন ডাকাত সদস্য এই ব্যাংকেতে ঢুকে, এরপর এখানকার স্থানীয়রা মূলত প্রথম বিষয়টি টের পায়। মূলত এখানকার একজন দোকানদার হাবিব, কয়েকজন মালিক হাবিবের সাথে কথা বলছেন। তিনি জানিয়েছিলেন যে যখন 2টার দিকে এখানে 3 জন ডাকাত সদস্য এই ব্যাংকেতে প্রবেশ করে, এরপর এখানকার এই রূপালী ব্যাংকের সেকেন্ড ম্যানেজার বাবু মূলত তাকে শুরু করে তিনি তখন ব্যাংকটির লকারে ছিলেন, লকার রুমে ছিলেন। সেখান থেকে তাকে ফোন করে জানান যে তাদের ব্যাংকে ডাকাত ঢুকেছে, তারা যেন কিছু করে। সেই দোকানদার মূলত প্রথম যিনি হাজির হয়েছেন হাবিব,
তিনি তার স্থানীয় পরিচিতদের নিয়ে মূলত প্রথমে একেবারে 2টার কিছু সময় পরে ব্যাংকের যে মূল ফটক, ব্যাংকটি প্রথম 2তলায়, তো নিচতলায় যে মূল ফটক সেই ফটকটিতে তালা দিয়ে দেয়। এরপরে বিষয়টি তারা আশপাশের সব দোকানদারকে জানিয়ে তারা এখানে জড়ো হয় এবং পরবর্তীতে এখানকার স্থানীয় যে মসজিদ, সেই মসজিদের মাইকেও ঘোষণা করা হয়। যখন মাইকে ঘোষণা করা হয় তখন কিন্তু এখানে স্থানীয়দের বাড়তি একটি উপচে পড়া ভিড় আসলে লক্ষ্য করা যায়। পরবর্তীতে প্রথম স্থানীয় থানা পুলিশ, কেরানীগঞ্জ দক্ষিণ থানা পুলিশ এখানে হাজির হয়। পরবর্তীতে র্যাব আসে, বিকেল 4টার দিকে এখানে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা আসে। এর পরবর্তীতে মূলত দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে একটি টান উত্তেজনাকর পরিস্থিতি এখানে চলছিল। তো সন্ধ্যা 5:30টার দিকে মূলত আইন শৃঙ্খলা বাহিনী ভিতরে ঢুকে এবং ভিতর থেকে 3 জন ডাকাত সদস্যকে তারা আটক করে বের করে নিয়ে আসে এবং তাদের হেফাজতে নেয়। আমরা বিভিন্ন সংস্থা এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে সেই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করেছিলাম। যতটুকু জানতে পেরেছি যে 3 জনের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং পিস্তলও উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম, বয়স বা তাদের ঠিকানা এখন পর্যন্ত জানা যায়নি। এছাড়াও আমি স্থানীয়দের সাথে কথা বলে আরেকটু তথ্য জানতে পেরেছি যে তারা বিকেলের দিকে, অর্থাৎ যখন তারা 2টার দিকে ঢুকে তার কয়েক ঘন্টা পরে মূলত স্থানীয়রা বিভিন্ন ভবনের জানলা দিয়ে মূলত ডাকাতদেরকে দেখেছে এবং তাদের সাথে কনভারসেশন করেছে। তারা তাদের দাবি যে ডাকাতরা তাদেরকে বলছিল তাদেরকে খাবার দিতে, সিগারেট দিতে, ম্যাচ দিতে। তারা কিছু খাবারও দিয়েছে, সিগারেটও দিয়েছে, কিন্তু এখানে নিরাপত্তার সাথে ম্যাচ দেয়নি। এর পরবর্তীতে পুলিশ এসে মূলত এবং সেনাবাহিনী র্যাব এসে এখানের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য স্থানীয়দের সরিয়ে দেয় এবং তারা জায়গাটি নিয়ন্ত্রণ নেয়। এরপরও আমরা দেখেছি যে এই 2 পাশেই মূলত এটি ঢাকার খুব কাছে, ঢাকা মাওয়া রোডের হচ্ছে চুনকুটিয়া এলাকায় এই রূপালী ব্যাংক পিএলসিটা, সেখানে স্থানীয় এখানে কিন্তু ঘনবসতির একটি জায়গা। তো এই এলাকাতে এরকম ঘটনা এর আগে তারা কখনো দেখেনি, এটি তাদের প্রথম দেখা। এবং এই ঘটনার জন্য তারা কিন্তু বেশ নিরাপত্তা নিয়ে সন্দিগ্ধ যে এরকম এই ঘনবসতি এবং এখান দিয়ে দিনটা 24 ঘন্টায় মানুষের যাতায়াত, গাড়ি, যানবাহন, এরকম একটি জায়গাতে দ্বিতীয় বেলাতে ডাকাতি হওয়া কিন্তু তাদের জন্য নিরাপত্তা ঝুঁকি মনে করছে। তো এই ছিল চুনকুটিয়ায় যে রূপালী ব্যাংক পিএলসি শাখায় ডাকাতদের তৎপরতা, সেখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয় 3 জনকে। এই ছিল আমাদের সবশেষ। কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা থেকে টেলিফোনে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হায়দার আলী। এবার অন্য প্রসঙ্গ। পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 58 জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন শহীদ সেনা কর্মকর্তার স্বজনরা। আসামিদের মধ্যে আছেন সাবেক সেনাপ্রধান মঈনুল আহমেদ এবং গোয়েন্দা সংস্থাগুলোর তৎকালীন প্রধানরাও। অভিযোগকারীরা বলছেন সঠিক তদন্ত হলে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও কুশীলবদের মুখোশ উন্মোচিত হবে। তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বর্বরচিত হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ কি, কুশীলবী বা কারা? 15 বছরেও মেলেনি এর জবাব। নিহত 57 সেনা কর্মকর্তার পরিবার এবার তাই দ্বারস্থ হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ, হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল দেশি বিদেশি শক্তি, ইন্ধন ছিল আওয়ামী লীগ সরকারের। পরিকল্পিত হত্যাকাণ্ডই বলবেন, হত্যাকাণ্ডই যেন হেডলাইন হয়, এটা আমার জোর দাবি। আমি জানি না আমার হাজবেন্ডের লাশটা কোথায় গেল এবং কি করা হলো তার লাশের সাথে। আমাকে একটা মিথ্যা কবর দেওয়া হয়েছে, আর আমি যতবারই এটার জন্য প্রতিক্রিয়া জানিয়েছি আমাকে বলা হয়েছে আমার হাজবেন্ডকে দেশদ্রোহী করা হবে। আমরা বিশ্বাস করি যে আমরা এটা বিচার পাবো এবং সেই ষড়যন্ত্রকারীদেরকে সবাই দেখতে পাবেন, আমরা দেখতে পাবো, সবার সম্মুখে তাদেরকে নিয়ে আসা হোক। কোনো শক্তি কুশীলবদের বিচার ঠেকাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। বিশ্বাস আমরা বিজয় হব ইনশাল্লাহ, আর কোনো ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাল্লাহ। বৃহস্পতিবার পিলখানা হত্যায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সেনাপ্রধান মঈনুল আহমেদ সহ 58 জনকে আসামি করা হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তৎকালীন আইনমন্ত্রী সহ তৎকালীন ইন্টেলিজেন্সের যারা প্রধানগণ ছিলেন
দায়িত্বরত ছিলেন, সেনাপ্রধান ছিলেন, তারা এখানে আসামি হিসেবে। পিলখানা ট্র্যাজেডি তদন্তে সরকার কমিশন গঠন করলে জড়িতদের মুখোশ উন্মোচিত হবে বলেও মনে করেন শহীদ পরিবারের সদস্যরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গণহত্যা ধামাচাপা দিতেই শেখ হাসিনার নির্দেশে বন্ধ করা হয়েছিল ইন্টারনেট। সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদের পর জানালেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 জনকে। এর মধ্যে মামুন সহ 3 জনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। 16 জুলাই থেকে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি ছুড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আন্দোলনকারীদের দমাতে মাঠে ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগের ক্যাডাররা। ঠিক তখন হুটহাট করে চলে যেত ইন্টারনেট। এ নিয়ে এক এক সময় এক এক কথা বলতেন তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 18 ডিসেম্বর জুলাই আগস্টের গণহত্যার মামলায় পলককে জিজ্ঞাসাবাদ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেখানেই পলক স্বীকার করেন শেখ হাসিনা স্বয়ং ইন্টারনেট বন্ধ করতে বলেছিলেন। এ সংক্রান্ত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনও হাতে এসেছে তদন্ত সংস্থার। প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 জনকে। এর মধ্যে মামুন সহ 3 জনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 20 ফেব্রুয়ারি। অন্য মামলায় অনেক আসামি জেলে থাকলেও তাদের কেন ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে না তার ব্যাখ্যাও দেন চিফ প্রসিকিউটর। আমরা যদি হাজার হাজার আসামিকে আমাদের আওতাভুক্ত করি, তাহলে মূলত যাদের নেতৃত্বে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে তাদের বিচার কার্য বিঘ্নিত হবে। এদিকে ট্রাইব্যুনালে যারা জুলাই আগস্ট গণহত্যা নিয়ে সাক্ষ্য দেবেন তাদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর। অন্যথায় ট্রাইব্যুনালের মাধ্যমে নেওয়া হবে আইনি পদক্ষেপ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সম্পদের দিকে অনেকের লোভনীয় দৃষ্টি আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সার্বভৌমত্ব রক্ষায় সংগ্রাম চালিয়ে যেতে হবে। এদিকে দলটির মহাসচিব বলেছেন, সব দলের সাথে আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে নরসিংদী, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের সম্পদের দিকে অনেকেই লোভনীয় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। এই দেশের অর্থ সম্পদ, এই দেশের প্রাকৃতিক সম্পদ অনেকে লোভ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম, একই সাথে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে। তিনি আরো বলেন, দেশ ও বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। এদিকে সকালে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। সব দলের সঙ্গে কথা বলে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করার দাবি জানান বিএনপি মহাসচিব। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে। যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, সেহেতু নির্বাচন অনুষ্ঠানের বিলম্বের প্রয়োজন নেই। ওই সংবাদ সম্মেলনে সংবিধানের 15 সংশোধনী আংশিক বাতিল ইস্যুতেও নিজেদের অবস্থান তুলে ধরে বিএনপি। মাননীয় আদালত সংসদের উপরে এই জন্যই ছেড়ে দিয়েছেন যে ওখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে বলে আদালত হয়তো মনে করেছেন। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি চায় না রাজনৈতিক দলগুলো, এমন মন্তব্য করেন দলটির নেতারা। নির্বাচিত সংসদের মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।
জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে বদিউল আলম মজুমদারের বক্তব্য প্রত্যাখ্যান করে সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলটির রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বন্ধেরও আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাধা নাই। তার এ বক্তব্য সংগঠন স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। একাধিক গণহত্যা সহ সর্বশেষ জুলাই গণহত্যায় ২,০০০ শহীদের প্রাণ এবং ৩০,০০০-এর বেশি মানুষের অঙ্গহানির জন্য আওয়ামী লীগ দায়ী। নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে দলটি অংশগ্রহণ করলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে। নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র সেবায় ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্কের প্রমাণ পেয়েছে দুদক। বৃহস্পতিবার ইসিতে অভিযানে এসে 2 দালালকে আটক করে দুদকের ভ্রাম্যমাণ আদালত। আর জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানালেন, কয়েক লাখ এনআইডি সংশোধনের অপেক্ষায় থাকার সুযোগ নিয়েছেন ইসির কর্মকর্তা কর্মচারী সহ দালাল চক্র। আগামী 3 মাসের মধ্যে সমাধানের আশ্বাস দিলেন এনআইডি মহাপরিচালক। নির্বাচন কমিশনে অভিযান চালাবে দুদক, এমন বার্তা অভিযানে আসার 1 ঘন্টা আগেই নির্বাচন কমিশনে পৌঁছে দেয় দুদক। আগেভাগেই অভিযানের বার্তা জেনে যাওয়ায় নড়ে চড়ে বসেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। ঘণ্টাখানেক পরই নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে অভিযান চালিয়ে 2 দালালকে আটক করে প্রতিষ্ঠানটি। পরে নির্বাচন ভবনে অভিযানে আসে দুদকের 4 সদস্যের একটি প্রতিনিধি দল। জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালকের দপ্তরে অভিযানের নানা বিষয় তুলে ধরে দুদক। এনআইডি সংক্রান্ত সেবায় ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্কের প্রমাণ পেয়েছে দুদক বলেও গণমাধ্যমকে জানানো হয়। এই ভবনের চারপাশে আমরা একটু গতিবিধি পর্যবেক্ষণ করছিলাম ছদ্মবেশে সেবা গ্রহীতা সেজে। যে অভিযোগ আছে অভিযোগের সাথে দেখা যায় সত্যতা পাওয়া যায় আর কি। বিষয়ে কিছু লেনদেনের অভিযোগ আছে, সেগুলো আমরা এখন যাচাই বাছাই করব, পরবর্তীতে আমরা প্রতিবেদন দাখিল করব। পরে এনআইডির মহাপরিচালক জানান, এনআইডি সংশোধনে দুর্নীতি বন্ধে আগামী 3 মাসের মধ্যে সংশোধনযোগ্য সকল এনআইডির আবেদন নিষ্পত্তি করা হবে। আমরা যদি এই আবেদনগুলো নিষ্পত্তি করতে পারি তাহলে আমরা একটা দিক থেকে কিছু মানুষ প্রতিকার তো পাবেনই, পাশাপাশি এই দুর্নীতির সুযোগটাও কমে আসবে। আর যারা জড়িত তাদেরকে আপনার আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী এবং রাষ্ট্রীয় যে সমস্ত আইন কানুন আছে সেই অনুযায়ী যা যা করার আমরা তা করব। এনআইডি সেবায় ঘুষ লেনদেন গণমাধ্যমের এমন সংবাদের ভিত্তিতে ইসিতে অভিযানের সিদ্ধান্ত নেয় দুদক। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক জোরদারে একমত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মিশরের কায়রোর D8 সম্মেলনের ফাঁকে 2 সরকার প্রধানের সাক্ষাতে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়। চিনি শিল্প ও ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ইচ্ছা প্রকাশ করেন তারা। অধ্যাপক ইউনূস এবং শাহবাজ শরীফ সার্কের পুনরুজ্জীবনের বিষয়েও আলোচনা করেন। অধ্যাপক ইউনূস পাকিস্তানকে 1971 সালের ইস্যুগুলো নিষ্পত্তি করার আহ্বান জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, 1974 সালের বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের ত্রিপক্ষীয় চুক্তিতে বিষয়গুলো মীমাংসা হয়েছে, কিন্তু যদি অন্যান্য অমীমাংসিত সমস্যা থাকে তবে সেগুলো আবারও দেখা হবে। অধ্যাপক ইউনূস ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নে 71-এর ইস্যুগুলো সমাধানের তাগিদ দেন। এদিকে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান কৌশলগত সম্পর্কে আগ্রহী বলে জানায় দেশটির প্রধানমন্ত্রী। কেন্দ্র করে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। দুপুরে সংবাদ সম্মেলন করে তাবলিগ জামাতের জুবায়েরপন্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাদপন্থীরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে। অপরদিকে সাদপন্থীরা সংবাদ সম্মেলন করে জুবায়েরপন্থীদের প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ তোলেন। তবে ইজতেমাকে কেন্দ্র করে কোনো সহিংসতাকে ছাড় না দেওয়ার ঘোষণা পুলিশের। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষে একাধিক প্রাণহানির পর বুধবারও সারা দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে সাদ ও জুবায়েরপন্থী মুসল্লিরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে জুবায়েরপন্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। টঙ্গী ইজতেমা ময়দানে হামলা ও হত্যার ঘটনায় দোষীদের বিচার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। একই দাবিতে নেত্রকোনা ঠাকুরগাঁয়েও বিক্ষোভ করেন তাবলিগ জামাতের অনুসারীরা।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে জোবায়েরপন্থীরা জানান, গতকালের সংঘর্ষে তাদের 3 জন সাথী মারা গেছেন। এই ঘটনায় হত্যা মামলা করা হবে বলে জানানো হয়। রাষ্ট্রীয় সিদ্ধান্তকে যারা বারবার বৃদ্ধাঙ্গুলি দেখায়, প্রশাসনের সিদ্ধান্তকে যারা বারবার অবমাননা করছে, তারা কিভাবে ইজতেমা করবে? ইজতেমা তো ইনশাল্লাহ হবে, এবং ইনশাল্লাহ ইজতেমা আমাদেরই হবে জানুয়ারি 31, ফেব্রুয়ারি 1-2 ইনশাআল্লাহ। এদিকে বিকেলে মিরপুরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে বিচার নিশ্চিতের দাবি জানান মাওলানা সাদপন্থীরা। তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ ও মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে সংঘাত সৃষ্টি করা হচ্ছে। মামুনুল হক ও তার অনুসারীরা মিথ্যা অপপ্রচার ও হুমকি দিয়ে তাবলীগের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছেন। ইজতেমা মাঠকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স। আব্দুল্লাহপুর, কামারপাড়া, উত্তরা সেক্টর 10, তুরাগ নদের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইতিমধ্যে যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, গণজমায়েত, বিক্ষোভ বা শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে, এবং এখানে যে কেউ যদি কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করে তবে ডিএমপি কঠোর হস্তে সেটা দমন করবে। জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর টঙ্গীর ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দান সহ আশপাশের 3 কিলোমিটার এলাকায় 144 ধারা জারি রয়েছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। অবসান হলো অপেক্ষার, বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন হামজা দেওয়ান চৌধুরী। লাল সবুজের হয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন লেস্টার তারকা। চতুর্থ কিস্তিতে ফেব্রুয়ারিতে $64 কোটি দিচ্ছে IMF। একই পরিমাণ অর্থ ছাড় হবে পঞ্চম কিস্তিতেও। অর্থ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সংস্থার প্রতিনিধি জানান, এর বাইরে অতিরিক্ত $75 কোটি দেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ। জানিয়ে ইতিবাচক সংস্থাটি। এদিকে আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করতে $60 কোটি ঋণ সহায়তা দিয়েছে এডিবি। February 5, we have a specific date prior to issuing the papers to our board. Then by end of February, the amount of $650 million will be allocated to the authorities. I think it takes 3 days since our board to be allocated. Then beyond that, we were coming back in March, April for our 4th review, which is negotiating exactly the same amount. দেখছেন সন্ধ্যার সময়। আফগানিস্তানের মধ্যাঞ্চলে আলাদা সড়ক দুর্ঘটনায় 52 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 65 জন। বৃহস্পতিবার তালেবান সরকারের মুখপাত্র হতাহতের খবর নিশ্চিত করেন। স্থানীয় সময় বুধবার রাতে গজনি প্রদেশের কাবুল ও কান্দাহার হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে শাহবাজ গ্রামের কাছে তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। অন্যদিকে আন্দার জেলায় ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে কর্তৃপক্ষ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সন্ধ্যার সময় বাংলাদেশ জাতীয় দলের হয়ে ফুটবল খেলার অনুমতি পেলেন হামজা দেওয়ান চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের হয়ে হামজার খেলার বিষয়টি ঝুলেছিল ফিফার কাছে। শেষ পর্যন্ত ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার বাংলাদেশের হয়ে খেলতে ছাড়পত্র দিল বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীকে। এর ফলে লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইংল্যান্ড যুব দলের হয়ে ফুটবল খেলা একজন ফুটবলার পড়তে যাচ্ছেন লাল সবুজের জার্সি। এদিকে বাফুফের আনুষ্ঠানিক ঘোষণার পরপরই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন হামজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিওতে নিজের উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি খুব দ্রুত বাংলাদেশে আসার কথা জানিয়েছেন তিনি। I'm so happy everything's over the line. এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রায় 3 ঘন্টা রুদ্ধশ্বাস অপেক্ষার পর কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে জিম্মি ঘটনার অবসান। 3 ডাকাতের আত্মসমর্পণ, অক্ষত কর্মকর্তা কর্মচারীরা, দেশীয় অস্ত্র উদ্ধার।
বাংলাদেশের সম্পদের দিকে অনেকের লোভনীয় দৃষ্টি আছে বললেন তারেক রহমান। সার্বভৌমত্বের জন্য সংগ্রামের ঘোষণা, আলোচনা করে ভোটের তারিখ দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। আমি জানি না আমার হাজবেন্ডের লাশটা কোথায় গেল। আমাদের বাবার বিচার আমরা চাই। বিশ্বাস আমরা বিজয় হবই। পিলখানা হত্যার ঘটনায় এবার বিশেষ ট্রাইব্যুনালে অভিযোগ স্বজনদের। আসামি শেখ হাসিনা, মঈন সহ 58 জন, ন্যায় বিচারের আশা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।